আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের এই অধ্যায় শেষ হবে, অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করব এবং পরের দিন অর্থাৎ আমাদের বৃহস্পতি বলছি, আমাদের বুধবারে সম্ভবত আমাদের বুধবারে হচ্ছে আমাদের এই অধ্যায়ের পরে ক্রিয়েটিভ কোশ্চেন পরীক্ষা হবে। বুঝা গেছে? অবজেক্টিভ না, আগে সাবজেক্টিভ পরীক্ষা হবে, তারপরে আমরা বলে দেবো যে অবজেক্টিভ পরীক্ষা কবে। তবে বুধবারে আগে ক্রিয়েটিভ কোশ্চেন পরীক্ষা হবে, এটা যেন মনে থাকে। তো যাই হোক, আমরা গত ক্লাসে আমাদের মনে আছে বিভিন্ন আমাদের সেল নিয়ে আলোচনা করতেছিলাম, লিথিয়াম আয়ন ব্যাটারি, তারপর হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। কেউ একজন তোমাদের মধ্যে প্রশ্ন করছিল যে আমাকে, আমরা মেসেঞ্জারে নক করছে, দেখলাম যে স্যার লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম পলিমার ব্যাটারি এই দুইটা আসলে কি? এই দুইটা আসলে একই জিনিস। আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি এর মধ্যে যে ইলেকট্রোলাইট থাকে, আর আমাদের লিথিয়াম পলিমার যে ব্যাটারির কথা বলা হচ্ছে, এর মধ্যে আমাদের ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স রূপে সাধারণত একটা পলিমার মেমব্রেন ব্যবহার করা হয়। এই পলিমার মেমব্রেনটা লিথিয়াম আয়নটাকে অ্যানোড থেকে টেনে ক্যাথোডের দিক নিয়ে যায়, এটাই হলো শুধু পার্থক্য। আর হলো লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের বিভিন্ন আকৃতি দেওয়া যায় না, বিভিন্ন শেপ দেওয়া যায় না, এটা সাধারণত পেন্সিল আকৃতি এবং ফিক্সড। অপরদিকে আমাদের যে পলিমার মেমব্রেন সেল, এটা বিভিন্ন আকৃতি দেওয়া যায়, বাঁকানো যায়, বিভিন্ন আকৃতি দেওয়া যায়, যার জন্য এটা আমাদের ব্যবহার করার সুবিধাজনক তুলনামূলকভাবে। এই জন্য আমাদের লিথিয়াম ব্যাটারির সবচেয়ে আপডেট ভার্সন এখন হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি। কিন্তু আমাদের বিদ্যুতের উৎপাদন, তড়িৎ বিভবের মানটা কিন্তু একই রকম, আর কোনো পার্থক্য না। তো যাই হোক, আমরা গত ক্লাসে যে লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলতেছিলাম, এই লিথিয়াম আয়ন ব্যাটারি তুমি জানো যে আমাদের প্রচুর পরিমাণে সাধারণত ল্যাপটপে অথবা আমাদের মোবাইলে ব্যবহার করা হয়। তো আমরা যখন মোবাইলে ব্যবহার করি তখন তুমি জানো এটাকে যখন আমরা ব্যবহার করি তখন ডিসচার্জ হতে থাকে, এবং এরপরে যখন ডিসচার্জ হতে থাকে, আমরা যখন মোবাইলে দেখবো চার্জ যখন ফুরায় যায়, তখন আবার বলা হয় যে চার্জ দেওয়া হয় বা রিচার্জ করা হয়। তো দেখবো অনেক সময় এই সমস্ত আমাদের ব্যাটারি, অর্থাৎ মোবাইলের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা যা কিনা লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা যদি একেবারে শেষ পর্যন্ত আমাদের ডিসচার্জ করার পর, অর্থাৎ 10% চার্জ আছে, 5% চার্জ আছে, 1% চার্জ আছে, 0% চার্জ আছে, এরকম যদি 0% পর্যন্ত তুমি ডিসচার্জ করার পর তারপর যদি রিচার্জ করো, এক সময় আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, কাজ করতে পারবে না। ফলে তার যে লাইফ টাইম ছিল, সেই লাইফ টাইমটা আমরা ঠিক মতো এখানে পাবো না, তার আগেই কিন্তু আমাদের ওই কোষটা ডেড হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তোমার প্রশ্ন হতে পারে, স্যার এরকম কেন হবে, কারণটা কি? তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি, একটু খেয়াল করো। তোমাদের মনে আছে যে আমাদের ক্যাথোড তড়িৎদ্বারের একটা বিক্রিয়া ছিল, মনে আছে ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া? ক্যাথোডে তোমাদের মনে আছে লিথিয়াম অন মাইনাস এক্স দিয়ে প্রকাশ করছিলাম, অর্থাৎ এখানে লিথিয়ামটাকে একক ধরছিলাম এবং সেখানে আমাদের এক্স লিথিয়াম প্লাস, এবং তুমি জানো এখানে কোবাল্টি অক্সাইড প্লাস হচ্ছে এক্স লিথিয়াম প্লাস প্লাস এক্স ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইডে রূপান্তরিত হয়েছিল। এ ছিল ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া। তো এখন তুমি যদি ডিসচার্জ করতে থাকো, অর্থাৎ কন্টিনিউয়াসলি যদি ব্যবহার করতে থাকো, মনে করো যে 20% চার্জ আছে না, আরেকটু কাজ করা যাবে, 10% চার্জ, আরেকটু কাজ করা যাবে, 5% চার্জ, 1% চার্জ। দেখো অনেক সময় এমনও হয় যে আমাদের 1% চার্জ আমাদের 0% চলে আসতেছে, এমন একটা মুহূর্ত হতে পারে। তো এরকম যদি এই ঘটনাটা যদি বারবার ঘটানো হয়, তার ডিসচার্জ হওয়া এর মানে কি অ্যানোড থেকে লিথিয়াম কন্টিনিউয়াসলি ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসা। তাহলে কন্টিনিউয়াসলি যদি দ্রবণে আসে, তাহলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কোবাল্ট অক্সাইড শীটের মধ্যে লিথিয়াম পরমাণু বা লিথিয়াম আয়ন আছে, একটা নির্দিষ্ট পরিমাণ লিথিয়াম আয়নের পরিমাণটা কম। তো অ্যানোড থেকে যদি কন্টিনিউয়াসলি যদি আমরা ডিসচার্জ করতে থাকি, একবার শেষ পর্যন্ত ব্যবহার করি ব্যাটারিটাকে, প্রচুর পরিমাণ লিথিয়াম আয়ন চলে আসবে আমাদের ক্যাথোডের দিকে। এতে করে আমাদের এই অতিরিক্ত লিথিয়াম আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কোবাল্ট অক্সাইডের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে লিথিয়াম অক্সাইড আর হচ্ছে কোবাল্ট মনো অক্সাইড। এই যে লিথিয়াম অক্সাইড এবং কোবাল্ট মনো অক্সাইড তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা রিভার্সেবল না, অর্থাৎ এটা ইরিভার্সেবল রিঅ্যাকশন।
ফলে এটাকে তুমি যখন আবার রিসার্চ করবা এই কোবাল্ট মনোঅক্সাইড আর কখনো পশ্চাৎ দিকে আসবে না। তার মানে কি, ওই যে আমাদের সেই লিথিয়াম ব্যাটারিটা, ওই ব্যাটারিটা যদি বারবার এই কাজটা করা হয়, একটা সময় এক পর্যায়ে এসে লিথিয়াম অক্সাইড আর কোবাল্ট মনোঅক্সাইড তৈরি করবে। ফলে এই বিক্রিয়াটা আমাদের উভমুখী বিক্রিয়া না, একমুখী বিক্রিয়া। ফলে এই কোষটা আর ফিরে আসবে না, অর্থাৎ তুমি যতই আমাদের এটাকে রিসার্চ করো না কেন, এটা কখনো আর কাজ করবে না। এই জন্য দেখবা যে আমাদের যদি কোনো মোবাইলে বারবার এরকমভাবে এই কাজটা করা হয়, অর্থাৎ 0% পর্যন্ত তুমি ব্যবহার করো, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে সময় পর্যন্ত আমাদের ব্যাটারি যাওয়ার কথা ছিল সেই সময় পর্যন্ত যায় না, তার আগেই কিন্তু আমাদের এই কোষটা, আমাদের এই মোবাইলটা নষ্ট হয়ে যায়। মোবাইল নষ্ট হয়ে যায় মানে হচ্ছে আমাদের এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন হয়ে পড়ে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কেন আমরা আমাদের লাস্ট পর্যন্ত যাব না, তার আগেই আমরা এটাকে কিন্তু রিসার্চ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল বা ফুয়েল সেল নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক, ফুয়েল সেল। লেখো এটি এক প্রকার তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ। এটা ফার্স্ট লিখবা, এটা এক প্রকার তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ, যেখানে বাইরে থেকে ক্রমাগত জ্বালানি সরবরাহ করে সরাসরি দহন বিক্রিয়া না ঘটিয়ে সরাসরি জ্বালানির দহন না ঘটিয়ে রিডক্স বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সরাসরি জ্বালানির দহন না ঘটিয়ে রিডক্স বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সরাসরি জ্বালানির দহন না ঘটিয়ে রিডক্স বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। লেখা, এই কোষকে ফুয়েল সেল বলা হয়। দেখো, এই ধরনের সেলকে ফুয়েল সেল বলা হয় বা এদেরকে ফুয়েল সেল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে আমাদের ফুয়েল সেল আর কিছু না, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, এই জ্বালানি কোষ বা ফুয়েল সেল আর কিছু না, এটা হলো এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ যাকে আমরা গ্যালভানিক সেল বলি। যেহেতু এখানে বাইরে থেকে আমাদের ফুয়েল ব্যবহার করা হচ্ছে, জ্বালানি ব্যবহার করা হচ্ছে, তবে এই জ্বালানিটার দহন ঘটাবো না, আমরা দহন না ঘটিয়ে সরাসরি ওই জ্বালানিটাকে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ উৎপন্ন করব। এই জন্য কোষটার নাম রাখা হয়েছে জ্বালানি কোষ বা ফুয়েল সেল। তো আমরা আমাদের মোটামুটি ফুয়েল সেল সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার এই যে ফুয়েল সেল, এখানে নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো ফুয়েল সেলে জ্বালানি হিসেবে অ্যানোড প্রান্তে, একটু ফাস্ট লিখবা, ফুয়েল সেলে জ্বালানি হিসেবে অ্যানোড প্রান্তে হাইড্রোজেন গ্যাস বা মিথানল দ্রবণ, ফুয়েল সেলে জ্বালানি হিসেবে অ্যানোড প্রান্তে বিজারক রূপে, এভাবে লেখো, বিজারক রূপে হাইড্রোজেন গ্যাস বা মিথানল দ্রবণ এবং ক্যাথোড প্রান্তে জারক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়। ক্যাথোড প্রান্তে জারক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়। লেখা সবার, নিচে স্টার চিহ্নতে লেখো ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে সর্বদা, একটু ফাস্ট লিখবা, ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে সর্বদা গ্রাফাইট ব্যবহৃত হয়। এবং এই গ্রাফাইটের উপর প্রভাবক রূপে ন্যানো আকৃতির কণা নিকেল বা প্লাটিনাম চূর্ণ ব্যবহৃত হয়। ন্যানো আকৃতির কণা নিকেল বা প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয়।
তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের এই ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড উভয় হচ্ছে গ্রাফাইট, এবং গ্রাফাইটের উপর সূক্ষ্ম গোড়া যা ন্যানো পার্টিকেল রূপে ব্যবহৃত নিকেল অথবা প্লাটিনামের চূর্ণ ব্যবহার করা হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ানোর জন্য। কারণ তুমি এখানে হাইড্রোজেন, অক্সিজেন এই সমস্ত আমাদের অধিশোষণ মাত্রা বাড়ানোর জন্যই, এই সমস্ত ফুয়েলগুলোর অধিশোষণ মাত্রা বাড়ানোর জন্যই, আমাদের রিডাক্স বিক্রিয়া দ্রুত করার জন্যই সাধারণত আমাদের এই সারফেসের ক্ষেত্রফলটা বাড়ানোর জন্যই মূলত হচ্ছে আমাদের ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়েছে। গ্রাফাইটটা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের মতো আচরণ করবে। তো আমরা মোটামুটি অ্যানোড ক্যাথোড সম্পর্কে জানলাম। নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো। লেখো জ্বালানি হিসেবে ফুয়েল সেল প্রধানত দুই প্রকার। জ্বালানি হিসেবে ফুয়েল সেল প্রধানত দুই প্রকার। লেখো জ্বালানি হিসেবে ফুয়েল সেল প্রধানত দুই প্রকার। রোমান সংখ্যায় লেখো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। হাইড্রোজেন অক্সিজেন ও ফুয়েল সেল। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল দেখছো। আরেকটা হলো মিথানল। দেখো মিথানল অক্সিজেন ফুয়েল সেল। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল এবং মিথানল অক্সিজেন ফুয়েল সেল, এটা জ্বালানির উপর ডিপেন্ড করে আমরা আমাদের এই ফুয়েল সেলটাকে দুইটা শ্রেণীতে ভাগ করছি। একটা হলো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, একটা হলো মিথানল অক্সিজেন ফুয়েল সেল। তো এখানে নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, ইম্পর্টেন্ট টপিক, এগুলো একটু মনে রাখতে হবে। লেখো ইলেকট্রোলাইট রূপে ক্ষার ব্যবহৃত হলে, ক্ষার ব্যবহৃত হলে মনে থাকবে, যদি আমরা ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষণ করে ক্ষার ব্যবহৃত করি তখন তাকে অ্যালকালিন, দেখো অ্যালকালিন হাইড্রোজেন ফুয়েল সেল বলা হয়। হাইড্রোজেন ফুয়েল সেল বলা হয়। মনে থাকবে, যদি ক্ষার ব্যবহৃত হয় তখন অ্যালকালিন হাইড্রোজেন ফুয়েল সেল বলা হবে। অর্থাৎ ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স রূপে যদি ক্ষার ব্যবহৃত হয় তখন অ্যালকালিন হাইড্রোজেন ফুয়েল সেল। যদি আমরা এক্ষেত্রে পলিমার মেমব্রেন ব্যবহার করি, পলিমার মেমব্রেন ব্যবহার করি, আমাদের এই ফুয়েল সেলের মধ্যে যদি পলিমার মেমব্রেন ব্যবহার করি তখন সেটাকে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল বলা হয়। প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল বলা হয়। প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল মনে থাকবে। তাহলে ইলেকট্রোলাইটের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন শ্রেণী বিভাগ করছে, তোমাদের বইতে দেখবে অ্যালকালি বা অ্যালকাইলিন হাইড্রোজেন ফুয়েল সেল, তারপর আছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল ইত্যাদি ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ 1 মিনিট একটু দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখানে বুঝতে পারলাম যে আমাদের ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের ফুয়েল সেলের নমিনক্লেচার করা হয়েছে। যদি সরাসরি এক্ষেত্রে মিথানল ব্যবহার করা হয়, CH3OH, মিথানলের দ্রবণ ব্যবহার করা হয়, মিথানলের দ্রবণ যদি ব্যবহার করা হয় ফুয়েল রূপে তখন সেটাকে দেখো সেটাকে DMFC বলা হয়, অর্থাৎ ডিরেক্ট মিথানল ফুয়েল সেল। মিথানল ফুয়েল সেল দেখছো, ডাইরেক্ট মিথানল ফুয়েল সেল বলতেছি যদি মিথানল দ্রবণ ব্যবহার করে। এইরকম বিভিন্ন রকমের ফুয়েল সেল আছে। তো আমরা এই সমস্ত ফুয়েল সেলগুলো নিয়ে এখন আলোচনা করব। এর মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে হেডিং দাও হাইড্রোজেন ফুয়েল সেল।
হাইড্রোজেন ফুয়েল সেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবারে যে সেলটা নিয়ে আলোচনা করতেছি তার নাম হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল সেল। তো এই যে ফুয়েল সেলটা, এই ফুয়েল সেলে সাধারণত দুইটা কম্পার্টমেন্ট থাকে। আমরা সংক্ষেপে দেখাচ্ছি। দেখো, দুইটা কম্পার্টমেন্ট থাকবে। দেখো একটা অংশ এটা হলো আমাদের তড়িৎদ্বার, গ্রাফাইট তড়িৎদ্বার, যা কিনা প্লাটিনাম, দেখছো যে গ্রাফাইটের উপর প্লাটিনামের গোড়া ছড়ানো থাকবে, এবং আমাদের এর একটা দিয়ে আমাদের জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস চালনা করা হবে, হাইড্রোজেন গ্যাস। আর একটা কম্পার্টমেন্টের মধ্যে আমাদের অক্সিজেন গ্যাস চালনা করা হবে। এটা হলো জ্বালানি, হাইড্রোজেন জ্বালানি, এটা হচ্ছে অক্সিজেন জ্বালানি। এটা হলো আমাদের নেগেটিভ প্রান্ত, এটা আমাদের ব্যাটারির কি বলে, আমাদের একটা বাল্ব অথবা ভোল্টমিটার যুক্ত থাকলো। এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত। আমরা সংক্ষেপে দেখাইছি। এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ রূপে তুমি যদি আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে অ্যালকাইলিন হাইড্রোজেন ফুয়েল সেল। যদি এর মধ্যে আমাদের পলিমার নাও তাহলে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন সেল। যদি এর মধ্যে মিথানল নাও, অর্থাৎ হাইড্রোজেন পরিবর্তে যদি এখানে মিথানল নাও তাহলে সেটা হচ্ছে আমাদের মিথানল হাইড্রোজেন ফুয়েল সেল, মিথানল অক্সিজেন ফুয়েল সেল। তো এই মোটামুটি আমাদের নরমাল একটা হাইড্রোজেন ফুয়েল সেলের কথা বলতেছি। তো আমরা এর মধ্যে মনে করি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নিয়েছি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের জ্বালানি হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো অ্যানোড বিক্রিয়া। খেয়াল করো, অ্যানোড বিক্রিয়া। দেখো, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়েছে। রিঅ্যাকশনগুলো একটু বুঝবা, বইতে যেভাবে লেখা আছে ওইভাবে আমরা লিখবো না, আমরা একটু অন্যভাবে লিখতেছি। দেখো, বইয়ে এক লাইনে লিখছে, ওই রিঅ্যাকশনটা আমরা একটু ভেঙে লিখতেছি। খেয়াল করো একটু, হাইড্রোজেন গ্যাস, 2 অণু হাইড্রোজেন গ্যাস মনে করো, এই বিক্রিয়ায় ভেঙে 4টা হাইড্রোজেন পরমাণু তৈরি করলো। দেখছো, এরপর এই 4টা হাইড্রোজেন পরমাণু তুমি জানো তারা ইলেকট্রন ত্যাগ করবে, অ্যানোডে জারণ ঘটে, তাহলে 4টা H+ তৈরি করলো আর 4টা ইলেকট্রন তৈরি করলো। এরপর এই 4টা H+ আয়ন দ্রবণে আসবে, দ্রবণে যে ক্ষার আছে ওই ক্ষারের হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন মিলে, ক্ষারের হাইড্রোক্সিল আয়ন মিলে পানি তৈরি হবে। ব্যালেন্স করো, 4টা হাইড্রোজেন, এখানে মোট 8টা হাইড্রোজেন আছে, এখানে 4 লিখলাম। এই হলো অ্যানোড বিক্রিয়া, বইতে এটা এক লাইনে লেখা, বুঝা গেছে? এই 4টা হাইড্রোজেন পরমাণু, 4টা H+ আয়ন কাটলো, তাহলে এই পাশে থাকলো হচ্ছে 2টা হাইড্রোজেন গ্যাস, এটা লিখলাম না, হাইড্রোজেন গ্যাস লিখবা, প্লাস 4টা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে। দেখো এখানে আমাদের 4 অণু পানি প্লাস 4টা ইলেকট্রন। দেখছো, তাহলে এই হলো আমাদের অ্যানোড বিক্রিয়া, অ্যানোডের জারণ বিক্রিয়া। আমাদের বইতে এটা এক লাইনে লেখা, বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের জারণ বিভবের মানটা হলো প্লাস 0.83 ভোল্ট, প্লাস 0.83 ভোল্ট। এটা হলো আমাদের জারণ বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া। এবার আসো ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া। তো তুমি জানো ক্যাথোডে অক্সিজেন জ্বালানি প্রবেশ করেছে, অক্সিজেন গ্যাস, এখানে বিজারণ ঘটবে। তাহলে প্রথমে আমরা অক্সিজেন অণুটাকে ভেঙে আমরা অক্সিজেন পরমাণু বা জাইমান অক্সিজেন আকারে লিখলাম। দেখছো, এবার আমাদের এই 2টা অক্সিজেন পরমাণু যারা কিনা জারক, তারা এখানে যে ইলেকট্রন ত্যাগ হয়েছে সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে আমাদের অক্সাইড আয়নে রূপান্তরিত হলো। দেখছো, অক্সাইড আয়নে রূপান্তরিত হলো। এরপর এখানে যে অক্সাইড আয়ন তৈরি হয়েছে তার সাথে এই পানির বিক্রিয়া হবে, পানির বিক্রিয়ায় এখানে হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। দেখো, হাইড্রোক্সিল আয়ন, এখানে আমাদের মোট হাইড্রোজেন আছে, দেখো আমাদের এখানে কয়টা, আমাদের এখানে আমাদের হাইড্রোজেন আছে 2টা, এখানে 2 লিখলাম। তাহলে দেখো তো এখানে আমাদের মোট, যদি আমি এখানে 2 লিখি তাহলে মোট অক্সিজেন আছে 4টা, এখানে 4 লিখলে দেখো সমতা হয়ে গেছে। দেখছো, তাহলে এখানে বিজারণ বিক্রিয়া ঘটছে। তো দেখো, আমরা আমাদের এই বিক্রিয়াটায় যদি আমরা এটা কাটাকাটি করি, অক্সাইড আয়ন 2টা অক্সিজেন পরমাণু কাটলো, তাহলে এই ক্ষেত্রে আমাদের থাকলো এই পাশে হলো অক্সিজেন প্লাস 2 অণু পানি প্লাস 4টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এখানে তৈরি হয়েছে 4টা হাইড্রোক্সিল আয়ন। দেখছো, তাহলে বলো এই যে বিক্রিয়াটা লিখছি এই বিক্রিয়াটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলছি, এবং এই বিজারণ বিক্রিয়ায় এখানে বিজারণ বিভবের মানটা হলো প্লাস 0.40 ভোল্ট। দেখছো, 0.40 ভোল্ট।
তাহলে এটা হলো অ্যানোড বিক্রিয়া, এটা হলো ক্যাথোড বিক্রিয়া। এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে এবং এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেখি, তাহলে এই দুইটা অর্ধকোষ বিক্রিয়া যদি যোগ করি তাহলে একটা পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া পেয়ে যাব। এই শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এখানে আমাদের পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া বা 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, দেখো 1 + 2 করে, তাহলে পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া লিখব 2টা হাইড্রোজেন প্লাস 4টা হাইড্রোক্সিল আয়ন। বইতে এক লাইনে লিখছে, তুমি ওইভাবে বুঝবা না, এইজন্য আমি ভেঙে লিখলাম রিঅ্যাকশন প্লাস 4টা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো এখানে দেখা যাচ্ছে না, শুধু একটু আমি বলতেছি, লেখো 2 অণু হাইড্রোজেন প্লাস 4টা হাইড্রোক্সিল আয়ন, অর্থাৎ 1 নম্বর সমীকরণটা এখানে বসাও, তীর চিহ্ন 4 অণু পানি 4টা ইলেকট্রন, আমাদের জারণ বিভবের মান হচ্ছে +0.83 ভোল্ট। আর এখানে আমাদের 2 নম্বর সমীকরণটা ওখানে লেখাও, অর্থাৎ আমাদের ক্যাথোড যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা লেখো, অক্সিজেন গ্যাস প্লাস 2 অণু পানি প্লাস 4টা ইলেকট্রন, তীর চিহ্ন 4 অণু হাইড্রোক্সিল আয়ন, দেখছো? তারপর হচ্ছে আমরা এখান থেকে ই নটের মান পেয়েছি +0.40 ভোল্ট। তাহলে এটাকে যখন যোগ করে দেব তখন আমরা কোষ বিক্রিয়া পাবো, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া, পূর্ণ কোষ বিক্রিয়া পাবো। দেখো এই ক্ষেত্রে আমাদের এই হাইড্রোক্সিল আয়ন কাটলো, এই ইলেকট্রন কাটলাম। পরীক্ষার সময় কিন্তু এরকম কাটাকাটি করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2টা হাইড্রোজেন, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন, তীর চিহ্ন, এখানে বাম পাশে 2 অণু পানি, ডান পাশে 4 অণু পানি, কাটাকাটি করে 2 অণু পানি। এবং এই ক্ষেত্রে আমরা ই নট সেলের মান পেলাম, দেখো +1.23 ভোল্ট, 1.23 ভোল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের অ্যালকালিন হাইড্রোজেন ফুয়েল সেল, অর্থাৎ যদি আমাদের ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স রূপে অ্যালকালি ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় তখন তার মেকানিজমটা কেমন আমরা দেখিয়েছি। তো বইতে এগুলো 1-2টা লাইনে শেষ করছে, আমরা এখানে অনেকগুলো ধাপ দেখিয়েছি, বোঝানোর সুবিধা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যেটা আলোচনা করব সেটা হলো প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন সেল, যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন সেল, এই প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন সেলটা হলো আমাদের আগে যে হাইড্রোজেন ফুয়েল সেলের কথা বললাম তার আপডেট ভার্সন। বিকজ তুমি জানো এখানে আমাদের পলিমার মেমব্রেন ব্যবহার করা হবে, এখানে আগে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছিল। তুমি জানো এটা টক্সিক সাবস্টেন্স, এটা তুমি জানো করোসিভ প্রকৃতির, এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইড পরিবেশ বান্ধব না, যার জন্য আমরা এখন আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পলিমার মেমব্রেন ব্যবহার করব। এখানে পলিমার রূপে সাধারণত পারফ্লোরোইথিলিন ব্যবহার করা হয়, তার শিকল পলিমার ব্যবহার করা হয়, এবং শিকলের সাথে সাধারণত সালফোনিক অ্যাসিড মূলক থাকে। এই সালফোনিক ঋণাত্মক অ্যাসিড মূলক এখানে অ্যানোড যে H+ আয়ন তৈরি হবে, যা কিনা হাইড্রোনিয়াম আয়ন রূপে টেনে ক্যাথোডের দিক নিয়ে যাবে। এই হলো আমাদের এই পলিমার মেমব্রেন সেলের কাজ। এবং এখানে কোনো টক্সিক সাবস্টেন্স ব্যবহার করা হবে না বিধায় প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন সেলটা সাধারণত অধিক গ্রহণযোগ্য এবং অধিক গ্রিনার প্রসেস বা গ্রিনার সেল। তো আমরা এখানে আমাদের এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পলিমার মেমব্রেন ব্যবহার করছি, পলিমার। আমরা চিত্র আঁকালাম না, এখানে সংক্ষেপে বলতেছি, এবং এই রিঅ্যাকশনটা আমরা সংক্ষেপে দেখা দিচ্ছি। এখানে পলিমার ব্যবহার করা হয়েছে, আর কিছু না, শুধু পলিমার ব্যবহার করা হয়েছে, এরকম CF2 and CF2 এই পলিমারটা ব্যবহার করা হয়েছে পারফ্লোরোইথিলিন, মনে থাকবে। আচ্ছা, এর সাথে এই শিকলের সাথে আমাদের সালফোনিক অ্যাসিড মূলক, ঋণাত্মক অ্যাসিড মূলক ব্যবহার করা হয়। এই ঋণাত্মক অ্যাসিড মূলকটা মেইনলি আমাদের এখানে যে H+ আয়ন তৈরি হবে, H+ আয়নটাকে হাইড্রোনিয়াম আয়ন রূপে, এখানে পানি আছে, হাইড্রোনিয়াম আয়ন রূপে আমাদের এই ক্যাথোডের দিক নিয়ে যাবে। তো আমাদের অ্যানোড বিক্রিয়া, আমরা এই দেখো অ্যানোডে হাইড্রোজেন গ্যাস আসতেছে, এখানে আমাদের এই যে হাইড্রোজেন গ্যাস একটু আগে দেখাইছিলাম, এই হাইড্রোজেন গ্যাস তুমি জানো প্রথমে পরমাণু তারপর ইলেকট্রন ত্যাগ করবে, আমরা এখানে সরাসরি দেখালাম। যেহেতু রিঅ্যাকশন একটু আগে দেখিয়েছে এই জন্য আর ভাঙলাম না, সরাসরি আমরা লিখলাম। দেখো 4টা H+ তৈরি হবে এবং 4টা ইলেকট্রন তৈরি হলো, দেখছো অ্যানোডে জারণ ঘটছে, 0 ছিল +1 রূপান্তরিত হচ্ছে, জারণ বিক্রিয়া ঘটছে। এবং এই ক্ষেত্রে আমাদের এই কোষটার বিভবের মানে এই জারণের বিভবের মান হচ্ছে +0.83 ভোল্ট, আমরা একটু আগে লিখছিলাম। অ্যানোড বিক্রিয়া, এরপর হচ্ছে ক্যাথোড কম্পার্টমেন্টে যে বিক্রিয়া হবে, ক্যাথোডের যে বিক্রিয়াটা হবে, ক্যাথোডে হচ্ছে অক্সিজেন ফুয়েল চালনা করা হয়েছে। এই অক্সিজেন জারক পদার্থ এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে H+ এর উপস্থিতিতে।
H+ এর উপস্থিতিতে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এবং ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এখানে তৈরি হবে হচ্ছে আমাদের বিজারিত হয়ে আমাদের অক্সাইড আয়ন তথা অক্সাইড আয়ন H+ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করলো। ব্যালেন্স করতে পারো, এখানে হাইড্রোজেন 4টা আছে, অক্সিজেন 2টা আছে, তাহলে এখানে 2 লিখলে সমতা হয়ে গেল। দেখছো কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া ব্যাপারটা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? রিঅ্যাকশন ভাঙা যায়, রিঅ্যাকশন ভাঙা যায়। যেহেতু আগেরবার ভেঙে লিখছি এইজন্য আর ভাঙলাম না, যেহেতু সময় কম আমাকে আজকে শেষ করতে হচ্ছে, এইজন্য রিঅ্যাকশনগুলো আর ভাঙলাম না। সরাসরি এরকম লিখলে ফুল মার্কস পাবা। শুধু বোঝার জন্য যে তুমি বুঝছো কিনা এই অক্সিজেন থেকে অক্সাইড আয়ন কিভাবে তৈরি হলো, হাইড্রোজেন থেকে H+ আয়ন তৈরি কি হলো, মাঝখানে ইন্টারনাল ধাপ বাদ দিয়েছি। তো লক্ষ্য করো একটু, আমাদের H+ ইলেকট্রন ইলেকট্রন কাটলো, দেখো একই রিঅ্যাকশন পাবো। 2টা হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, আমাদের 2 অণু পানি, অর্থাৎ আগেও যে বিক্রিয়া পেয়েছি এখানেও সেই বিক্রিয়া। এবং এই ক্ষেত্রে আমাদের E0 সেলের মান +1.23 ভোল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা হাইড্রোজেন ফুয়েল সেল লিখছি, এই হাইড্রোজেন ফুয়েল সেল দেখো এটা একটা পরিবেশ বান্ধব সেল। বিকজ তুমি জানো এখানে কোনো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো টক্সিক সাবস্টেন্স নাই। এবং তুমি জানো এখানে উপজাত হিসাবে আমাদের কোনো বজ্র পদার্থ অবশিষ্ট নাই, কারণ এখানে যে পদার্থ পানি উৎপন্ন হচ্ছে এই পানি কিন্তু আমরা তোমরা জানো মহাকাশ গবেষণায় যারা সাধারণত মহাকাশচারী যারা তারা সাধারণত পানির প্রয়োজন হয়, তারা সাধারণত হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে একাধারে আমাদের জ্বালানি, আমাদের মহাকাশযানের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। সঙ্গে সঙ্গে এখানে তাদের যে পানির চাহিদা, এই চাহিদাটাও এখান থেকে পূরণ হবে। বুঝা গেছে? তো এটা আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা যে এটা পরিবেশ বান্ধব সেল এবং এখান থেকে একই সঙ্গে আমাদের উপজাত হিসেবে যে পানি পাচ্ছে সেটা আবার ব্যবহার করতে পারি। তো মোটামুটি প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন সেলটা বোঝা গেছে এবং এটা পরিবেশ বান্ধব সেল, মনে থাকে যেন। এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের পরিবর্তে আমরা এই ক্ষেত্রে মিথানল ব্যবহার করতে পারি, মিথানল দ্রবণ ব্যবহার করতে পারি। তখন তার নাম হচ্ছে, যদি ডাইরেক্ট মিথানল ব্যবহার করি তাহলে সেটাকে ডিএম ফুয়েল সেল বলা হচ্ছে, ডিএমএফসি ডাইরেক্ট মিথানল ফুয়েল সেল বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে মিথানল, প্রচুর মিথানল লাগবে। এই মিথানলটা পাবো কোথায়? তো তোমরা জানো মিথানল সাধারণত সিনথেসিস প্রণালীর মাধ্যমে সারা পৃথিবীতে 90% মিথানল যেভাবে তৈরি করা হয় আমরা সেই মিথানল তৈরি করতে পারি। সেক্ষেত্রে তোমরা জানো যে আমরা যখন অর্থনৈতিক রসায়ন পড়াবো, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে সেখানে আমরা দেখাবো যে কিভাবে আমাদের পিট কয়লা, বিটুমিনাস কয়লা, এই সমস্ত কয়লা কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। তো তার মধ্যে আমাদের এই যে কার্বন, গ্রাফাইট বা কার্বন, এর উপর দিয়ে উত্তপ্ত স্টিম 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করলাম। এটা একটা বিচারক, বিচারকের কাজ অপরকে বিচারিত করা, নিজে জারিত হওয়া। কার্বনের জারণ সংখ্যা 0 +2 +4। তো প্রথমে 0 থেকে +2 তে যাবে, এই জন্য নিজে জারিত হয়ে কার্বন মনোঅক্সাইড এবং ওটাকে বিজারিত করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত করবে। যেহেতু পানি থেকে এই গ্যাসটা তৈরি হয়েছে এই জন্য তুমি জানো এর নাম ওয়াটার গ্যাস। নাম মনে আছে কিনা? ওয়াটার গ্যাস, মনে আছে? ওয়াটার গ্যাস। তো আমরা এই যে ওয়াটার গ্যাস পেয়েছি, খেয়াল করে একটু, এই যে ওয়াটার গ্যাস পেয়েছি, ওয়াটার গ্যাসের আয়তন মানে ওয়াটার গ্যাসের যে আয়তন তার অর্ধেক আয়তনের আবার হাইড্রোজেন গ্যাস এর মধ্যে নিব। নেওয়ার পর এর মধ্যে জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে, এই সমস্ত ক্যাটালিস্টের উপস্থিতিতে জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড এই প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 300 এটিএম চাপে, বুঝা গেছে? 200 থেকে 300 এটিএম চাপে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটালে অবশেষে আমাদের মিথানল তৈরি হবে। তো সারা পৃথিবীতে 90% মিথানলের ইন্ডাস্ট্রিয়াল মেথড হলো এটা। এই মেথডের মাধ্যমে আমাদের মিথানল তৈরি করা হয়। এটা একটা বিষাক্ত পদার্থ, তুমি জানো। এই হলো আমাদের মিথানল। সঙ্গে লেখা হয়েছে। তাহলে অ্যানোড অর্ধকোষের বিক্রিয়া লেখো, অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে আমাদের মিথানল আসছে, এই মিথানল অ্যানোডে জারণ ঘটবে। খেয়াল করো একটু, এই যে সেই মিথানল, দেখছো? তো তোমরা জানো যে আমাদের অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। আমাদের এই জারণ বিক্রিয়ায় আমাদের এই মিথানলটা, আমাদের জারণ ঘটবে, মিথানলের জারণ ঘটবে কিভাবে লক্ষ্য করো একটু। আমাদের এই মিথানল এর সাথে আমাদের এখানে দ্রবণ পানি, তার বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে দেখো এখানে কার্বনের জারণ সংখ্যা তোমাদের মনে আছে, মিথানলে -2, মনে আছে? মিথানলে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের -2। তো এখানে জারণ ঘটবে,
তো এই ক্ষেত্রে দেখো উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন আর হচ্ছে আমাদের ইলেকট্রন। দেখো তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে +4 আছে, তো +4 এ যেতে হলে -2 থেকে +4 এ যদি যেতে হয় জারণ ঘটবে, তাহলে 6টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, ইলেকট্রন সংখ্যা 6। দেখছো 6টা ইলেকট্রন ত্যাগ করছে। তো এখানে আমাদের লক্ষ্য করো একটু, আমাদের হাইড্রোজেন আছে 3 আর 4 5 6টা হাইড্রোজেন আছে, এখানে 6 লিখলাম। অক্সিজেন 2টা আছে, দেখো 2টা আছে। তাহলে লক্ষ্য করো অ্যানোডে যখন আমরা মিথানল চালনা করলাম, মিথানল এখানে মিথানলের দ্রবণ, দ্যাট মিন্স পানি। তাহলে পানির সঙ্গে স্পর্শে এটা আমাদের জারণ ঘটবে, অর্থাৎ মিথানলে কার্বনের জারণ সংখ্যা আছে -2, বের করে দেখো x। হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের +4, অক্সিজেন হচ্ছে আমাদের -2, তাহলে থাকলো হচ্ছে আমাদের -2। তাহলে কার্বনের জারণ সংখ্যা -2, তার থেকে +4 এ গেছে। তাহলে -2 থেকে +4 যেতে হলে 6টা ইলেকট্রন ত্যাগ করতে হয়, আর আমাদের এখানে H+ আয়ন তৈরি হয়েছে। এটা হলো অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া। তো লক্ষ্য করো ক্যাথোডে অক্সিজেন গ্যাস, এই হলো আমাদের সেই অক্সিজেন গ্যাস। দেখছো 6H+ আয়নের উপস্থিতিতে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, উৎপন্ন হবে এই ক্ষেত্রে তুমি জানো ইলেকট্রন গ্রহণ করে, তুমি জানো এই ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে আমাদের অক্সাইড আয়ন, দ্যাট মিন্স পানি আমরা তৈরি করলাম। ব্যালেন্স করতে চাই, 6টা হাইড্রোজেন আছে, এখানে 3 লিখলাম। অক্সিজেন আছে 3টা, এখানে আমরা 3/2 লিখলাম। দেখছো 3/2 লিখলাম। তাহলে 2 কাটলো, 3টা অক্সিজেন। পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া। তো দেখো এটা 6টা H+, 6টা H+, 6টা ইলেকট্রন কাটলো। তাহলে এই ক্ষেত্রে থাকলো হচ্ছে আমাদের মিথানল প্লাস হচ্ছে 3/2 অক্সিজেন। তো বলো এখানে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আমাদের ডান পাশে 3 অনুপানি, বাম পাশে 1 অনুপানি, কাটাকাটি করে 2 অনুপানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল আমাদের মিথানল অক্সিজেন ফুয়েল সেল। আশা করি ফুয়েল সেলগুলো কি আমরা মোটামুটি বুঝতে পারছি ফুয়েল সেল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অধ্যায়ের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখানে একটা টপিক পড়িয়ে তারপরে আমরা শেষের দিকে চলে আসবো। লেখো লেখো গ্লাস ইলেকট্রোডের সাহায্যে, লেখো গ্লাস ইলেকট্রোডের সাহায্যে দ্রবণের পিএইচ নির্ণয়। লেখো গ্লাস ইলেকট্রোডের সাহায্যে দ্রবণের পিএইচ নির্ণয়। গ্লাস ইলেকট্রোডের সাহায্যে দ্রবণের পিএইচ নির্ণয়। হয়েছে লেখা? লেখো অজানা ঘনমাত্রা, একটু দ্রুত লিখবা। অজানা ঘনমাত্রার অ্যাসিড দ্রবণের সাথে ক্যালোমেল তড়িৎদ্বার যুক্ত করে, অজানা শক্তিমাত্রার অ্যাসিড দ্রবণের সাথে ক্যালোমেল তড়িৎদ্বার যুক্ত করে কোষ তৈরির মাধ্যমে দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। কোষ তৈরির মাধ্যমে দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। লেখা নিচে দিয়ে লেখো অজানা শক্তিমাত্রার অ্যাসিড দ্রবণের মধ্যে, অজানা শক্তিমাত্রার অ্যাসিড দ্রবণের মধ্যে হাইড্রোজেন গ্যাস যুক্ত করে হাইড্রোজেন তড়িৎদ্বার সৃষ্টি করা হয়। হাইড্রোজেন তড়িৎদ্বার সৃষ্টি করা হয়। এর মধ্যে গ্লাস তড়িৎদ্বার ডুবানো হয়, যা অ্যানোড হিসেবে কাজ করে। এর মধ্যে গ্লাস তড়িৎদ্বার ডুবানো হয়, যা অ্যানোড হিসেবে কাজ করে। এবং এর সাথে ক্যাথোড হিসেবে ক্যালোমেল তড়িৎদ্বার যুক্ত করে একটি পূর্ণাঙ্গ কোষের ইএমএফ পাওয়া যায়। একটি পূর্ণাঙ্গ কোষের ইএমএফ পাওয়া যায়, যা দ্বারা দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। লেখো কোষ ডায়াগ্রাম নিম্নরূপ। একটু খেয়াল করো, আমরা অ্যানোড হিসেবে আমরা বলছি গ্লাস তড়িৎদ্বার। সংকেত তোমাদের লিখে দিয়েছিলাম, মনে আছে? সিলভার
সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। এখানে আমাদের ওই যে আমাদের অ্যাসিড দ্রবণ বা দ্রবণের HCl, দেখছো HCl মনে আছে কিনা? আমাদের দ্রবণের HCl থাকবে, এটা অ্যাকুয়াস। আর আমাদের ওই যে প্লাটিনাম পাত, যার মধ্যে প্লাটিনামের প্রলেপ দেওয়া, সেখানে হাইড্রোজেন গ্যাস চালনা করা হবে, যা H+ আয়ন একটা দ্রবণে আসবে, বুঝা গেছে? তো এই হলো আমাদের গ্লাস তড়িৎদ্বার, এবং তার সাথে আমাদের যখন হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়েছে তখন এটা হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত, মাঝখানে সল্ট ব্রিজ। এরপর এর সাথে ক্যালোমেল তড়িৎদ্বার যুক্ত করা হয়েছে। ক্যালোমেল তড়িৎদ্বার সম্পর্কে তোমাদের ডিটেইলস বলছিলাম, যেহেতু ক্যাথোডে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আগে লিখতে হয়, মার্কিউরাস ক্লোরাইড, তারপর হচ্ছে মার্কারি, মনে আছে? মার্কিউরাস ক্লোরাইড, সাথে হলো পটাশিয়াম ক্লোরাইড, এরপর হচ্ছে মার্কারি ধাতু, আর এখানে নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম, মনে আছে? তাহলে আমরা আমাদের এই সিলভারের সাথে আমরা আমাদের প্লাটিনাম যুক্ত করলাম, এটা হলো কোষ বিভব পাওয়া যাবে। এখান থেকে আমরা ইএমএফ পাবো বা ইনার্ট সেল পাবো, মনে থাকবে? আমরা এখান থেকে আমরা কোষের বিভবের মান পাবো, সেলের মান পাবো, সেলের মান পাবো এখান থেকে। দেখছো, এটা অ্যানোড, এটা হলো ক্যাথোড, এটা হলো আমাদের গ্লাস তড়িৎদ্বার, এটা হলো ক্যালোমেল তড়িৎদ্বার, দেখছো? তো আমরা এখান থেকে, এটা হলো নির্দেশক তড়িৎদ্বার, আমরা এখান থেকে সেলের মান জেনে আমাদের এই কোষটার আমাদের এই দ্রবণের মধ্যে পিএইচ এর মান কত, পিএইচ মিটার, অর্থাৎ গ্লাস পিএইচ মিটার বলা হয় এটাকে, এর মাধ্যমে আমরা বের করতে পারবো। তো দেখো, আমরা এই ক্ষেত্রে যদি আমরা ডায়াগ্রামটা লিখি, তোমাদের মনে আছে সেল ইকুয়াল টু বাম পাশের যে তড়িৎদ্বারটা আছে, দেখো এই বাম পাশের তড়িৎদ্বারটা, এই যে হাইড্রোজেন তড়িৎদ্বার, দেখছো এই যে হাইড্রোজেন তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বারের মধ্যে হাইড্রোজেন তড়িৎদ্বার। তাই এই ক্ষেত্রে আমরা লিখব আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার, তুমি জানো এখানে আমাদের যদি আমরা লিখি ইনট ডান মাইনাস হচ্ছে ইনট বাম, মনে আছে? ইনট ডান মাইনাস ইনট বাম। তো যেহেতু আমরা প্রমাণ অবস্থায় নিয়ে এই জন্য ই ডান মাইনাস হচ্ছে ই বাম। ই ডান হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, এই জন্য এটাকে লিখলাম ক্যালোমেল। দেখছো ক্যালোমেল কোন সেন্সে লাগবো? বিজারণ সেন্সে লিখলাম, মাইনাস ই ডান মাইনাস ই বাম, দেখছো? তো খেয়াল করো একটু, ই বামটাকে আমরা অ্যানোড হিসেবে লিখলাম, দেখছো অ্যানোড, ই বাম তড়িৎদ্বারটা অ্যানোড লিখলাম, মনে থাকবে? কারণ এর মধ্যে দুটো আছে, অ্যানোড লিখলাম, এবং এটা বিজারণ সেন্সে লিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাপারটা বুঝতে পারছো কিনা দেখো, টোটাল একটা পূর্ণাঙ্গ কোষ, এই কোষটা ইএমএফ বের করব, তাই ই সেল ইকুয়াল টু ই ডান, মানে ই ডানটা হলো ক্যালোমেল তড়িৎদ্বার বিজারণ সেন্সে, মাইনাস ই বাম অর্থাৎ অ্যানোড তড়িৎদ্বার, দেখছো ই ডান মাইনাস ই বাম। এরপর এখানে আমাদের ই ক্যালোমেল তড়িৎদ্বার থাকলো, ক্যালোমেল মাইনাস, দেখো আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এই যে অ্যানোড, অর্থাৎ আমরা যে অ্যানোড, দেখছো এর মধ্যে মানে ব্যাপারটা কি বোঝা গেছে? এখানে নার্নেস সমীকরণ ব্যবহার করতেছি, ওই নার্নেস সমীকরণের মাধ্যমে আমরা যেরকম ভাবে আমাদের ই সেল ইকুয়াল টু ই কোষ, মনে আছে? ই ডান মাইনাস ই বাম, তারপরে আমাদের ডান পাশে একটা অংশ ছিল, সেই অংশটা আমরা সেই হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, আর সেই ডান পাশে এই অংশটা লিখতেছি। তাহলে আমাদের এই যে অ্যানোড বিজারণ সেন্সে আমরা বের করব। তো আমাদের লক্ষ্য করো, এই ক্ষেত্রে হলো আমাদের ই নট, যেহেতু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের মান, বিজারণ সেন্সে H+ অবলিক দিয়ে হচ্ছে হাইড্রোজেন, মনে আছে? মাইনাস ওই যে নার্নেস সমীকরণ, দেখো মনে আছে কিনা? এই যে নার্নেস সমীকরণ ইউজ করতেছি, দেখো 0.0592 বা হচ্ছে 2, যেহেতু এখানে 2 মোল হাইড্রোজেনের আদান প্রদান ঘটবে, এটা বুঝছো কিনা দেখো? H+ আয়ন, দেখছো বিজারণ সেন্সে লিখলে H+ আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে। যদি বিজারণ সেন্সে লেখো তাহলে 2H+ আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে, এই জন্য 2 মোল ইলেকট্রন আদান প্রদান ঘটছে, দেখছো? লগ অফ উৎপন্ন পদার্থ এখানে হাইড্রোজেন গ্যাস, তাহলে পি অফ হাইড্রোজেন, দেখছো পি অফ হাইড্রোজেন ভাগ হচ্ছে বিক্রিয়ক আয়ন হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন, থার্ড ব্র্যাকেট দিয়ে 2। এটা কি মনে আছে? নার্নেস সমীকরণ H+ আয়ন, এই যে H+ আয়ন, সামনে মোল সংখ্যা 2 পাওয়ার আকারে লিখছি। তাহলে দেখো ই অফ ক্যালোমেল মাইনাস, বলো এই যে অংশটা দেখতেছো, এই অংশটার মান হচ্ছে 0 মাইনাস 0.0592 বাই 2। লক্ষ্য করে একটু, এই পি অফ হাইড্রোজেন মানে 1 এটিএম চাপে, তাহলে কি 1 এটিএম চাপ কি আর লেখার দরকার আছে? লেখার দরকার নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? লগ অফ হাইড্রোজেন আয়ন মাইনাস 2 ই অফ ক্যালোমেল মাইনাস,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, মাইনাস, লক্ষ্য করো আমরা এই যে দেখো h প্লাস মাইনাস 2 লিখছি, এটাকে আমরা সূচক যেটা আছে দেখো এখানে -2, এটাকে আমরা চেঞ্জ করলাম, তাহলে 0, তাহলে প্লাস 0.0592 বাই হচ্ছে 2, এই 2টা সামনে চলে আসছে লগ অফ হাইড্রোজেন আয়ন ই অফ ক্যালোমেল মাইনাস, লক্ষ্য করে একটু আমাদের এই 2 কাটলো, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করছি, দেখো লগ অফ হাইড্রোজেন আয়ন সমান মাইনাস পিএইচ লেখা যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমি লিখতে পারি 0.0592, এটা হচ্ছে লেখা যাবে পিএইচ। দেখছো লগ অফ হাইড্রোজেন আয়ন সমান মাইনাস পিএইচ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তো খেয়াল করে একটু, এটা সমান পেয়েছি ই সেল, তাহলে আমরা একটু মুছে দিয়ে এখানে লিখি, তাহলে বুঝতে সহজ হবে। বলো ই সেল ইকুয়াল টু, এটা হলো ক্যালোমেল তড়িৎদ্বার, তাহলে ই অফ ক্যালোমেল, দেখছো ক্যালোমেল তড়িৎদ্বারটাকে CAL দ্বারা প্রকাশ করলাম, ক্যালোমেল প্লাস হচ্ছে 0.0592 এত পিএইচ, এখান থেকে পিএইচ এর মান বের করা যাবে কিনা, অতএব পিএইচ সমান সমান আমরা লিখতে পারি এটা সমান সমান ই সেল মাইনাস ই অফ ক্যালোমেল, বিজারন সেন্স, কিন্তু বিজারন সেন্স এই কথাটা মনে রাখতে হবে, কিন্তু বিজারন সেন্স ভাগ হচ্ছে 0.0592। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণে তোমরাই বলো যদি আমরা আমাদের ই সেলের মান ওই কোষ থেকে পেয়েছি, আর ক্যালোমেলের বিজারণ বিভবের মান তোমাদের মুখস্থ, তোমাদের মনে আছে পটাশিয়াম ক্লোরাইড যদি আমাদের অন মোলার নেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে বিজারণ বিভবের মান লিখে দিয়েছিলাম, মানে জারণ বিভবের মান লিখে দিয়েছিলাম, বিজারণ সেন্সে লিখবা। তারপরে যদি 0.1 মোলার হয় পটাশিয়াম ক্লোরাইড, তাহলে তার ক্ষেত্রে লিখে দিয়েছিলাম, পটাশিয়াম ক্লোরাইড যদি সম্পৃক্ত দ্রবণ নিই, তাহলে তার ক্ষেত্রে মানটা লিখে দিয়েছিলাম। তাহলে সেখানে তুমি যে পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণটা ইউজ করছো, সেই ক্যালোমেল তড়িৎদ্বারের মানটা এখানে বসাবে, ক্যালকুলেশন করলে ওই দ্রবণের পিএইচ এর মান কত বের হয়ে আসবে। এই হলো আমাদের গ্লাস ইলেকট্রোড ব্যবহার করে কিভাবে দ্রবণের পিএইচ এর মান বের করা যায়, আমরা এটা দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে একটা অঙ্ক করাবো, মানে শেষ হচ্ছে না, শেষ আমাদের এখানে, আমরা দ্রুত একটা অঙ্ক দেখিয়ে আমরা মোটামুটি শেষের দিকে যাব। দেখো একটি হাইড্রোজেন ফুয়েল সেলে এসটিপিতে একটি হাইড্রোজেন ফুয়েল সেলে এসটিপিতে লিখছো 20 ঘন্টা, লেখো 20 ঘন্টায় 1400 লিটার, 20 ঘন্টায় 1400 লিটার হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হলে ওই ফুয়েল সেলের তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? ওই ফুয়েল সেলের তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? ওই ফুয়েল সেলের প্রবাহ মাত্রা কত হবে? এবং যে বিদ্যুৎ পাওয়া যাবে তা কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? দেখছো অনেকগুলো প্রশ্ন, অনেক রকমের প্রশ্ন হতে পারে, তো আমরা এক এক করে এখানে আলোচনা করতেছি। প্রথমে আমরা হাইড্রোজেন সেল, তো আসছে না আসেনি, ওখানে দেখো হাইড্রোজেন ফুয়েল সেল, এই শিক্ষার্থীবৃন্দ একটু দ্রুত লিখবা হাইড্রোজেন ফুয়েল সেল, একটু ফাস্ট লেখো। আমরা হাইড্রোজেন ফুয়েল সেলের বিক্রিয়াগুলো লিখব। দেখো অ্যানোড বিক্রিয়া, খুব ভালো করে খেয়াল করবা, অ্যানোড বিক্রিয়া। দেখো অ্যানোডে মনে আছে 2 অণু হাইড্রোজেন, তার থেকে তৈরি হয়েছিল 4টে H প্লাস 4টে ইলেকট্রন, অ্যানোডে জারণ ঘটেছে, জারণ। ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে আমাদের অক্সিজেন 4টা H প্লাস আয়ন 4টা ইলেকট্রন গ্রহণ করে আমাদের 2 অণু পানি। কোষ বিক্রিয়া, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া, দেখো 2টা হাইড্রোজেন অক্সিজেন তীর চিহ্ন 2 অণু পানি। এই হলো আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া লিখলাম। এখানে বলছে আমাদের 1400 লিটার হাইড্রোজেন চালনা করা হয়েছে। তুমি জানো এসটিপিতে 1400 লিটার, তাহলে 22.4 লিটার হাইড্রোজেন সমান 1 মোল হাইড্রোজেন গ্যাস।
অতএব আমাদের 1400 লিটার হাইড্রোজেন সমান সমান, লক্ষ্য করো একটু, 1400 ভাগ হচ্ছে 22.4। তাহলে কত মোল হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছে এটা এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম। 1400 ভাগ হচ্ছে 22.4। প্রত্যেকে করো আমার সঙ্গে, দেখো মিলতেছে কিনা। 1400 ভাগ হচ্ছে 22.4 লিটার, তাহলে ক্যালকুলেশন করলে 62.4 মোল। এত মোল হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন ফুয়েল সেলে 20 ঘন্টায় ব্যবহার করা হয়েছে। 20 ঘন্টায় ব্যবহার করা হয়েছে 62.4 মোল হাইড্রোজেন গ্যাস। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো আমাদের 2 মোল হাইড্রোজেন থেকে আমাদের ইলেকট্রন প্রবাহ তৈরি হয়েছে কিন্তু 4 মোল। দেখছো 4 মোল ইলেকট্রন আছে 4 ফ্যারাড। তাহলে 4 ফ্যারাড সমান কত কুলম্ব তা আমরা বের করতে পারবো। তাহলে আমি কি লিখতে পারবো, অ্যানোডের বিক্রিয়া থেকে, দেখো অ্যানোড বিক্রিয়া থেকে 2 মোল হাইড্রোজেন থেকে তড়িৎ পাওয়া যায় সমান সমান 2 মোল হাইড্রোজেন থেকে তড়িৎ পাওয়া যায় সমান সমান, লক্ষ্য করে যে 2 মোল হাইড্রোজেন থেকে তড়িৎ পাওয়া গেছে 4 × 96,500 কুলম্ব বিদ্যুৎ। দেখছো 4 ফ্যারাড, 4 মোল ইলেকট্রন = 4 ফ্যারাড। তাহলে অতএব 62.4 মোল হাইড্রোজেন থেকে তড়িৎ পাওয়া যায় সমান সমান 4 × 96,500 × 62.4 ভাগ হচ্ছে 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, 4 গুণ 96,500 গুণ হলো 62.4 ভাগ হলো আমাদের 2। তো দেখো আমরা এখান থেকে কুলম্ব বিদ্যুৎ পেয়েছি এখানে 120432200। তার মানে 1.20 × 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 7 এত কুলম্ব। দেখো মিলছে কিনা, 1.20 × 10 টু দি পাওয়ার 7 কুলম্ব বিদ্যুৎ পেয়েছি। দেখছো, অথবা আমরা এরকম লিখি 12.0 × 10 টু দি পাওয়ার 6 কুলম্ব বিদ্যুৎ পেয়েছি। এত কুলম্ব বিদ্যুৎ আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা আমাদের সেই 1400 লিটার হাইড্রোজেন গ্যাস থেকে আমরা বিদ্যুৎ পেয়েছি 12.0 × 10 টু দি পাওয়ার 6 কুলম্ব বিদ্যুৎ। এখন প্রবাহ মাত্রা চেয়েছে, আমরা জানি Q = IT, অতএব এখান থেকে I = Q/T। তাহলে Q এর মান হচ্ছে 12.0 × 10 টু দি পাওয়ার 6 আর T সমান হচ্ছে আমাদের 20 ঘন্টা। তাহলে 20 গুণ 60 গুণ হচ্ছে 60। তো দেখো এটা ক্যালকুলেশন করলে এখানে আসছে হলো 167.26 এত অ্যাম্পিয়ার মাত্রা বিদ্যুৎ। মনে থাকবে 167.26 এত অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ আমরা আমাদের ওই 1400 লিটার হাইড্রোজেন গ্যাস যদি ফুয়েল সেলের মধ্যে চালনা করা হয় তাহলে আমরা এত অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ পাবো। এখন বলা হয়েছে যে এই শক্তির বিদ্যুৎকে যদি কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে সেই সাথে আমাদের কতটুকু কপার জমা হবে ক্যাথোড তড়িৎদ্বারে। লেখো সংশ্লিষ্ট বিজারণ বিক্রিয়া আমরা লিখলাম কপার ধাতু, সেক্ষেত্রে আমাদের 2 ফ্যারাড = আমাদের 1 মোল = 63.5 গ্রাম, দ্যাট মিন্স 2 × 96,500 কুলম্ব। তাহলে আমি কি লিখতে পারবো, 2 × 96,500 কুলম্ব তড়িৎ প্রবাহের মাধ্যমে সঞ্চিত কপার সমান 63.5 গ্রাম। অতএব 12.0 × 10 টু দি পাওয়ার 6 কুলম্ব তড়িৎ প্রবাহের মাধ্যমে সঞ্চিত কপার 63.5 × 12 × 10 টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 2 × 96,500 কুলম্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখান থেকে তাহলে পেয়ে যাব দেখো তোমরাও পড়ো, দেখো মিলছে কিনা। এখান থেকে আমরা পাবো, দেখো কি পরিমাণ কপার পাবো সেটা এখান থেকে বের হয়ে আসছে। এখানে বের হয়ে আসছে হলো 3948.1865 এত গ্রাম কপার। অর্থাৎ এটাকে যদি আমরা
1000 দিয়ে ভাগ করি তাহলে 3.948 এত কেজি কপার পাবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হাইড্রোজেন ফুয়েল সেল থেকে যে বিদ্যুৎ পাবো ওই পরিমাণ বিদ্যুৎ দিয়ে যদি কপার সালফেটের মধ্যে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় ওই বিদ্যুৎ দিয়ে, তাহলে আমরা এখান থেকে 3.948 কেজি আমরা কপার সঞ্চিত করতে পারবো। আশা করি এখানকার অঙ্কগুলো বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্রুত লিখবা। লেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য একটু ফার্স্ট লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট, আমরা আমাদের এইগুলো থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য বুঝতে লেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই দুইটা চিত্র আঁকায় রাখলে তোমাদের জন্য খুব সহজে কোনটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে খুব সহজে পার্থক্য করতে পারবা। দেখো এটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ বাম পাশেরটা, আর এটা হলো ডান পাশে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। পরীক্ষার সময় আসতে পারে এ বি, উদ্দীপকে এ এবং বি এর মধ্যে আমাদের কোনো তুলনামূলক পার্থক্য এবং প্রশ্ন আসতে পারে। প্রথম পার্থক্য ডেফিনিশন, দ্রুত লেখো। লেখো 1 নম্বর সংজ্ঞা, দ্রুত লিখবা আর 5 মিনিটের মধ্যে শেষ করবো। 1 নম্বর সংজ্ঞা লেখো। 2 নম্বর 1 নম্বর সংজ্ঞা লেখা হয়েছে। 1 নম্বর সংজ্ঞা লেখো। 2 নম্বর লেখো এক্ষেত্রে একই তড়িৎদ্বার এবং একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহৃত হয়। দেখছো একই তড়িৎদ্বার একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহৃত হয়। লেখা একই তড়িৎদ্বার একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহৃত হয়। আর তড়িৎ রাসায়নিক কোষ যেখানে লিখছো লেখো ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহৃত হয়। দেখছো ভিন্ন তড়িৎদ্বার ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য, ভিন্ন তড়িৎদ্বার ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য। লিখছো ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহৃত হয়। 3 নম্বর লেখো এক্ষেত্রে অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস। লেখো এক্ষেত্রে অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস, একটু দ্রুত লেখো। আর ওই পাশে লেখো অ্যানোড মাইনাস ক্যাথোড প্লাস। বুঝছে? 4 নাম্বার লেখো এক্ষেত্রে বাহ্যিক তড়িৎচালক বলের উৎস ব্যাটারি ব্যবহৃত হয়। লেখো এক্ষেত্রে বাহ্যিক তড়িৎচালক বলের উৎস, এক্ষেত্রে বাহ্যিক তড়িৎচালক বলের উৎস ব্যাটারি ব্যবহৃত হয়। ওই পাশে লেখো বাহ্যিক তড়িৎচালক বলের উৎস ব্যবহৃত হয় না। বাহ্যিক তড়িৎচালক বলে উৎস ব্যবহৃত হয় না। 5 নাম্বার 5 নাম্বার লেখো। লেখো এটি হলো তড়িৎ শক্তি ব্যয় কোষ। এটি হলো তড়িৎ শক্তি ব্যয় কোষ। আর এটা লেখো এটি হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ। এটি হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ। তড়িৎ শক্তি উৎপাদী কোষ হয়েছে লেখা। লেখো লবণ সেতু ব্যবহৃত হয় না। লবণ সেতু ব্যবহৃত হয় না। এপাশে লেখো লবণ সেতু ব্যবহৃত হয়। লবণ সেতু ব্যবহৃত হয়। সঙ্গে লেখা আছে লবণ সেতু ব্যবহৃত হয়। লেখো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। এখানে লেখো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। লেখো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে। হয়েছে লেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অধ্যায়ের কোনো টপিক কিন্তু বাদ দিইনি। আমরা চেষ্টা করছি যে এখানে সমস্ত টপিকগুলো আলোচনা করার। লেখো লাস্ট টপিক, এটা পড়বা, এটা নিজেরা রিডিং করতে পারবা। দেখো আমি একটু বর্ণনা করতেছি। লেখো লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা অসুবিধা। লেখো লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা অসুবিধা। তারপরে লেখো নিকেল বলছি লিথিয়াম ব্যাটারি। লেখো লিথিয়াম এবং লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা অসুবিধা। লেখো লিথিয়াম এবং লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা অসুবিধা। এসে লেখা। লেখো হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা এবং এটি পরিবেশ বান্ধব সেল কেন।
হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা এবং এটি পরিবেশ বান্ধব সেল কেন। আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যন্ত যা পড়ালাম এর মধ্যে থেকে পৃথিবীর যত কঠিন প্রশ্ন হোক না কেন পুরো এক সেট কোশ্চেন এখান থেকে বাঁধার কথা, এবং তুমি যদি এটা অ্যান্সার করতে না পারো তাহলে সেটা তোমার জন্য দুর্ভাগ্য। আমরা এটা এই যে অধ্যায়টা পড়িয়েছি আমরা আশা করি যে তোমাদের কাছে ভালো লাগছে, কারণ আমরা বিস্তারিত অনেক ডিটেলস আলোচনা করছি, বইয়ের কঠিন কঠিন শব্দগুলোকে আমরা চেষ্টা করতেছি সহজ করে করার, বুঝা গেছে? তো আশা করি, আর ডিটেলস পড়াতে গেলে একটু দেরিই হবে। তোমাদের অনেকেই আছে, আমরা জানি তোমাদের মধ্যে অনেকেই আছে, দেখা গেলো ক্লাস করতেছো পাশাপাশি আবার একটু দেখতে যাও, অন্য জায়গায় একটু কী করা আসছে এগুলো দেখতে যাও, তো এগুলো করে লাভ নাই। তুমি যদি ভালো লাগে এখানে ক্লাস করবা, না লাগলে বলবা যে স্যার আমরা ক্লাস করতেছি। অনেকেই আছে দেখবা, আমরা জানি যেহেতু অনলাইনে সবাই দেখা যায় কে কোথায় ক্লাস করতেছো, কে কোথায় লাইক করতেছো, কে কোথায় কি করো সব দেখা যায়। হ্যাঁ, তবে আমি আমার ক্লাসে ইনশাল্লাহ আমি ফাঁকি দিই না, আমি আমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি তোমাদেরকে এখানে আউটপুট দেওয়ার, এবং আমরা সেই ক্ষেত্রে ইলেকট্রোকেমিস্ট্রি কম্পেয়ার করে দেখবা যে আমি কি আলোচনা করলাম আর অন্যরা কি আলোচনা করছে। অনেকেই দিচ্ছে যে বেসিক করে স্যার সময় নষ্ট করতেছে, হ্যাঁ আমাদের তো এখন শেষ হয়ে যাওয়ার কথা, আমাদের কি বলে জৈব রসায়ন শেষের পথে, ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায় শুরুর পথে তোমরা যারা যারা জয়েন করবা, এরকম বিভিন্ন রকমের, এবং সেখানে আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের নামি দামি স্টুডেন্টরা তোমাদের মধ্যে অনেকে নাকি লাইক টাইক করো বা ই করো, তো সেক্ষেত্রে আমরা এগুলো জানি। তো আমরা এক্ষেত্রে দেখবো যে যাদের পেমেন্ট ঠিকঠাক মতো নয় আমরা কিন্তু এখান থেকে ডিক্লাইন করে দেবো, অর্থাৎ বাদ দিয়ে দেবো, রিমুভ করে দেবো। কারণ এই সমস্ত স্টুডেন্ট যারা দুই নৌকায় পা দিয়ে রাখে সেই সমস্ত স্টুডেন্ট এখানে থাকার দরকার নাই। বিকজ আমি স্বচ্ছ, আমার পড়ানোর দিক থেকে আমি 100% আমি যা জানি তার চেয়েও বেশি পরিমাণ আমরা তোমাদের যতটুকু দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি, এবং তুমি কম্পেয়ার করো ইলেকট্রোকেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রির কথা তো বলবোই না। অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করলেই বুঝতে পারবা ইনশাল্লাহ যে আমরা অন্যদের তুলনায় কেমন পড়িয়ে থাকি, নতুন করে বলার কিছু নাই। কিন্তু দুঃখজনক কথা যে আমরা এরকম জানি যে যারা স্কুল কলেজের টিচার না, 9-10-এর মতো এখানে ইন্টারমিডিয়েট তোমরা সেকেন্ড ইয়ার, মানে তোমরা সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট, তারা যদি এখন 9-10-এর মতো ভাইয়া টিচারদের কাছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পড়তে যাও, তাহলে এর মতো হতভাগ্য সে আসলে হয়তো মার্কস ভালো পেয়েছে এসএসসিতে, বাট তাকে আমি বেস্ট স্টুডেন্ট বা তাকে আমি মেধাবী স্টুডেন্ট বলবো না। কারণ মেধাবী স্টুডেন্ট তো তারাই যারা টিচার কোন পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা এটা যাচাই করতে পারে, বুঝা গেছে? তো যারা ভায়া টিচারের কাছে এখন কেমিস্ট্রি বা ফিজিক্স পড়তে চায় তাদেরকে আমি বেস্ট স্টুডেন্ট বলি না, কারণ ভায়া টিচার ওই ইউনিভার্সিটির গল্প করে মোটামুটি তড়িঘড়ি করে হচ্ছে আমাদের শেষ করায়, যা আমরা শেষ করতে পারিনি, যা শেষ হচ্ছে না আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি শেষ। তো যাই হোক, আমরা এখানে আমাদের লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা অসুবিধার কথা একটু বলতে পারি। দেখো সুবিধাটা কি, সুবিধা হচ্ছে আমাদের নিম্ন অভ্যন্তরীণ রোধ, লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধের মান খুবই কম, 0.001 ওহম তোমরা জানো। অপরদিকে আমি যে লিথিয়াম ব্যাটারির কথা বলতেছি এটা 100 ওহম। তাহলে বোঝা যাচ্ছে যে লেড স্টোরেজ ব্যাটারি, আমাদের 12 ভোল্টের একটা লেড স্টোরেজ ব্যাটারি দিয়ে খুব সহজেই, মানে প্রাথমিক অবস্থায় খুব দ্রুত, অভ্যন্তরীণ রোধ খুব কম বিধায় প্রাথমিক অবস্থায় খুব দ্রুত কার ইঞ্জিনে স্টার্ট নেওয়া যায়, অর্থাৎ খুব দ্রুত আমাদের বিদ্যুৎ সাপ্লাই করতে পারে। অথচ আমাদের 1.5 ভোল্টের আমাদের যে ড্রাই সেল, এটা যদি আমরা 12 ভোল্ট বানাতে চাই তাহলে 8টা 1.5 ভোল্ট যদি আমরা পরস্পর সিরিজ সংযোগ দিই তাহলে আমি 12 ভোল্ট পাবো বটে, কিন্তু এর মধ্যে অভ্যন্তরীণ লোড বেশি থাকার কারণে এই ড্রাই সেল দিয়ে কিন্তু আমাদের কার ইঞ্জিনে স্টার্ট দেওয়া যাবে না, বিকজ কার ইঞ্জিন এক্ষেত্রে আমাদের লেড স্টোরেজ ব্যাটারি ব্যবহৃত হবে, যেহেতু অভ্যন্তরীণ রোধ হচ্ছে কম। তাহলে এটা একটা সুবিধা যে অভ্যন্তরীণ রোধ কম হওয়ার কারণে আমরা শুরুতেই আমরা বেশি পরিমাণ তড়িৎ সাপ্লাই আমরা পেয়ে থাকি, এটা একটা সুবিধা। 2 নম্বর আমাদের এখানে যে সুবিধাটা আছে সেটা হলো আমাদের চার্জ লেভেল পরীক্ষা করা। তুমি জানো যে তোমার যে ব্যাটারিটা আছে, মনে করো যে ঘড়ির মধ্যে যে ব্যাটারিটা আছে, ক্যালকুলেটর যে ব্যাটারি আছে, এর চার্জ কি পজিশনে আছে তুমি কিন্তু এটা জানতে পারতেছো না। কিন্তু লেড স্টোরেজ ব্যাটারি কিন্তু আমরা খুব সহজে হাইড্রোমিটারের সাহায্যে আমরা খুব সহজে বলে দিতে পারতেছি যে চার্জ লেভেল কি অবস্থায় আছে, ফলে আমরা খুব সহজে চার্জ দিতে পারবো। সহজলভ্যতা দেখবা অন্যান্য যে লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি বা অন্যান্য যে সমস্ত ব্যাটারির কথা বলতেছি তার তুলনায় আমরা কিন্তু আমাদের এই ব্যাটারিটা খুব সহজে আমাদের হয়তো তুমি কিনতে পারতেছো বাজার থেকে, কিন্তু নর্মালি কিন্তু আমাদের দেশেই এটা তৈরি করা সম্ভব হচ্ছে, এই জন্য এটা একটা সুবিধা, অর্থাৎ সহজ প্রাপ্যতা, বোঝা গেছে? এবং আমাদের এটা আমাদের আমাদের এই ব্যাটারিটা চার্জ করা যায়। তুমি জানো আমাদের লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু রিচার্জেবল নয়, তাহলে এটা হলো আমাদের একটা সুবিধা। আর লিথিয়াম ব্যাটারির অসুবিধা হচ্ছে এটা।
আর আমাদের লেড স্ট্রেস ব্যাটারির আবার অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে যে এটা এত ভারী যে তুমি জানো যে নর্মালি একজন এটা উঁচু করা যাবে না, 2-3 জন মিলে উঁচু করা লাগে, আবার পেশিতে টান করতে পারে, ফলে বিভিন্ন রকমের ঝামেলা হতে পারে, এটা অসুবিধা। অ্যাসিড বার্ন হতে পারে, বিকজ তুমি জানো 38% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। এই সালফিউরিক অ্যাসিড কোনোভাবে যদি মানুষের ত্বকের সঙ্গে স্পর্শে আসে তাহলে আমাদের অ্যাসিড বার্ন হবে, এটা একটা অসুবিধা। এবং এখানে তুমি জানো যে আমাদের যে চার্জ করার সময় আমরা যখন এটা চার্জ দিব তখন তুমি জানো যে এখানে একটা দিয়ে শান্ত আমাদের পানি, অর্থাৎ আমাদের হাইড্রোমিটার মেপে এখানে চার্জ লেভেল দেখা হয় এবং একটা দিয়ে পানি যোগ করা হয়। তো চার্জ মানে যখন রিসার্চ করা হয় তখন সব কয়টা যদি সমান পরিমাণ পানি না থাকে তাহলে আমাদের এখানে ঠিকঠাক মতো আমাদের চার্জ হবে না এবং কাজ করবে না, এরকম কিছু অসুবিধা আছে। এছাড়াও তুমি জানো ওই যে আমাদের যখন রিচার্জ করা হয় তো এখানে হাইড্রোজেন গ্যাস যদি বাইরে চলে আসে, সেখানে আশেপাশে যদি দাহ্য কোনো থাকে অর্থাৎ আগুন টাগুন থাকে সেখানে দহন বিক্রিয়া করতে পারে। এইগুলো হচ্ছে সুবিধা অসুবিধা এরকমভাবে, তাই এগুলো তো বোঝানোর কিছু নাই, এগুলো নিজে রিডিং করলেই পারা যাবে। তো মোটামুটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের এই অধ্যায়। তাহলে পরীক্ষা মোট 2টা। প্রথম পরীক্ষাটা হলো বুধবার, এই বুধবারে হচ্ছে সাবজেক্টিভ পরীক্ষা হবে, 3টা কোশ্চেন থাকবে, 2টা কোশ্চেন লিখতে হবে এবং আমরা কিন্তু কাউন্ট করব কারা কারা পরীক্ষা দিচ্ছ, কারা কারা পরীক্ষা দিচ্ছ না। যারা পরীক্ষা দিচ্ছ না পরবর্তী দিন থেকে আমাদের এখানে ক্লাস করার দরকার নেই, মাস শেষ, পরীক্ষাও দিচ্ছ না, পরীক্ষাও শেষ, তোমারও পড়ালেখা শেষ। আমাদের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস তোমরা অন্য জায়গা ভাইয়া টিচার পড়াই, আমাদের নামে নাম দেখবো, অনেক নাম আছে, সেই সমস্ত জায়গায় আমরা নাম জানি কারা কারা এখানে ক্লাস করতেছো, সেই সমস্ত স্টুডেন্টরা সেখানে ক্লাস করবা। অর্গানিক কেমিস্ট্রি এখানে ক্লাস করার দরকার নেই, আর পরীক্ষা দিয়ে বাধ্যতামূলক, এটা যেন মনে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শনিবারে হচ্ছে পরীক্ষা, হচ্ছে অবজেক্টিভ পরীক্ষা, এই অধ্যায়ের অবজেক্টিভ পরীক্ষা হবে শনিবার, আর আমাদের বুধবারে হবে হচ্ছে আমাদের সাবজেক্টিভ পরীক্ষা। আমরা 4:45-এ প্রশ্ন পোস্ট করব, তোমরা সেভ করে তোমরা পরীক্ষা দেওয়া শুরু করবা, আর আমাদের পরের দিন বা 2 দিনের মধ্যে খাতা জমা দিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।